ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। আপনাদেরকে একটা প্রশ্ন দিয়ে শুরু করি। নেইমার কি সত্যি সত্যি ইচ্ছে করে ইনজুরি করার ভান করেন, মানে ইচ্ছে করেই কি তিনি পড়ে যান? একটা পরিসংখ্যান জানলে আপনি অবাক হবেন, এখন পর্যন্ত ক্যারিয়ারে তিনি ইনজুরিতে পড়েছেন মোট ৪৫ বারের বেশি। কেবলমাত্র এই যে ডান পাটা আছে, সেই ডান পায়ের ইনজুরি হয়েছে ২০ বার। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের জীবনটা এমনই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে মেসি, রোনালদো, এমবাপ্পে সহ অন্যান্য ফুটবলাররা খেলেন, তারা তো এত ইনজুরিতে পড়ে না, তাহলে নেইমার কেন এত ইনজুরিতে পড়েন? সেই উত্তরটা খোঁজার চেষ্টা করেছেন আমাদের সহকর্মী হাসিনুর রহমান। শনিবার সকালে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচটা যে খেলতে পারছেন না নেইমার, সেই খবরটা তো ইতিমধ্যেই সবার জানা। কিন্তু নেইমার কেন বারবার ইনজুরিতে পড়েন? ক্যারিয়ারে নেইমার কতবার ইনজুরিতে পড়েছে আপনি জানেন? শুনলে হয়তো অবাক হবেন। এই সব কিছুই জানানোর চেষ্টা করব এই প্রতিবেদনে। পেলে, রোনালদো, নাজারিও, রোনালদিনিও, কাকা, এদের উত্তরসূরি ধরা হচ্ছিল নেইমারকে। জগবর্ণিত ফুটবলের ব্যাটনটা ছিল নেইমারের হাতেই, কিন্তু নেইমার সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন মূলত ইনজুরির কারণে। এখন পর্যন্ত স্ট্যাট বলে নেইমার ৪৫ থেকে ৫০টির মতো ছোট বড় ইনজুরিতে পড়েছেন তার ফুটবল ক্যারিয়ারে। এত ইনজুরি সারভাইভ করে নেইমার কিভাবে এখনও খেলছেন, সেটা নিয়ে একটা থিসিস বা রিসার্চ হতে পারে। নেইমার যখন পিএসজিতে ছিলেন, তখন তার সাথে কাজ করা এক ডক্টর পরবর্তীতে একটা স্প্যানিশ গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছিলেন। সেখানে তিনি বলেছিলেন, নেইমার জন্মগতভাবেই তার ডান পাটা কিছুটা দুর্বল। এই পায়ে এজন্যই তিনি তার ক্যারিয়ারের সিংহভাগ ইনজুরিতে পড়েছেন। তার ডান পায়ের গোড়ালি, হাঁটু, অ্যাঙ্কেল, মেনিসকাস থেকে শুরু করে সম্ভাব্য যে জায়গায় ইনজুরি হওয়া সম্ভব, সবগুলো ইনজুরিতেই তিনি পড়েছেন। এছাড়াও হেড ইনজুরি, ব্যাক ইনজুরি থেকে শুরু করে এমন ইনজুরিগুলো তো ছিলই। তবে নেইমার তার ক্যারিয়ারের সবচেয়ে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন আবার বাম পায়ে। পিএসজিতে খেলাকালীন ২০২১-২২ মৌসুমে তার বাঁ পায়ের এসিএল ইনজুরি হয়। তার পায়ের মাসল ছিঁড়ে যায়, সেই সাথে হাঁটুর মেনিসকাস গুরুতর জখমের শিকার হয়। এই ইনজুরি থেকে ফিরে আসতে নেইমারকে অস্ত্রোপচার করতে হয়। প্রায় ১ বছরের বেশি সময় নেইমার ছিলেন মাঠের বাইরে। সব কিছু মিলিয়ে নেইমার আর ইনজুরি যেন একই পাতার দুটি অধ্যায়। নেইমারের ক্যারিয়ারটা আরও ভালো হতে পারত, নেইমারের ক্যারিয়ারটা আরও সফল হতে পারত, মেসি, রোনালদোদের পরবর্তী প্রজন্ম হতে পারত। তবে সেই ইনজুরি নেইমারকে সেটা হতে দেয়নি। নেইমার হয়তো ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার মঞ্চে দাঁড়িয়ে। বিশ্বকাপের নকআউট পর্বের আগে নেইমার কি ফিট হতে পারবেন? আর ফিট হলেও কি ব্রাজিলের হেক্সা জয়ের মিশনে অবদান রাখতে পারবেন? হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ডিপ ডাইভ অ্যানালাইসিস হাসিনুর রহমানের। ব্যক্তিগতভাবে আমি যদি আমার কথা বলি, তাহলে আমি আমার জন্মের পরে এখন পর্যন্ত কোনো বিশ্বকাপে এরকম দেখি নাই যেখানে দ্বিতীয় ম্যাচের আগে বলতে হচ্ছে ব্রাজিল জয়ের দেখা পায়নি। তার মানে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেতে আগামীকাল হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। খুবই আনইউজুয়াল, তাই না ব্যাপারটা? প্র্যাকটিসে ফিরলেও এই ম্যাচে খেলবেন না নেইমার জুনিয়র। একাদশে বেশ কিছু পরিবর্তন আনতে পারেন কোচ। বিপরীতে গ্রুপের তলানিতে থাকা হাইতি কাউন্টার অ্যাটাকে চমকে দেওয়ার অপেক্ষায় ফিলাডেলফিয়া। শনিবার ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30। আমেরিকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সহকর্মী মুজনে বিন তারেক। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে নেইমারকে না পাওয়ার হতাশা নিয়ে হাইতির বিপক্ষে লড়তে হবে ব্রাজিলকে, যে কারণে নিউ জার্সি ছেড়ে দলের সঙ্গে ম্যাচ ভেন্যু ফিলাডেলফিয়ায় যাওয়া হয়নি দেশটির সর্বোচ্চ গোলদাতার। হালকা চোটের কারণে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় গাব্রিয়েল মাগলাহেস ও রাফিনিয়াকে নিয়েও সতর্ক ব্রাজিল শিবির। ইবানেজের পরিবর্তে শুরুর একাদশে দেখা যেতে পারে দানিলোকে। তবে মরক্কোর বিপক্ষে হতাশ করলেও মাঝমাঠে কাসিমিরোর জায়গা পাকা, আর আক্রমণ ভাগে লড়াই হবে কুনিয়া ও ইগরের মধ্যে। মাঝমাঠে লুকাস পাকেতার পরিবর্তে লুইস হেনরিককে নামিয়ে চমক দেখাতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। হাইতির বিপক্ষে বড় জয় পেতে 4-2-4 ফরমেশন বেছে নিতে পারেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। আর যে ছকে স্পটলাইট থাকবে আগের ম্যাচের গোলদাতা ভিনিসিয়াস জুনিয়রের দিকে।
tenho a experiência para poderlo manejar. প্রথম ম্যাচের পারফরমেন্সে আমি সন্তুষ্ট নই, তাই হাইতির বিপক্ষে মূল ম্যাচে একাদশে পরিবর্তন আসবে। হাইতি শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং সুশৃঙ্খল রক্ষণভাগের দল। তাদের লম্বা সেন্ট্রাল ফরওয়ার্ড আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। Porque o primeiro jogo দীর্ঘ 54 বছর পর বিশ্বকাপ খেলতে আসা হাইতি নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরেছে 1-0 গোলে। পরাজয় সঙ্গী হলেও প্রতিপক্ষের গোল মুখে 15টি শট নিয়েছে তারা। আর ব্রাজিলের আক্রমণের সামনে ভরসা হতে পারেন ডিফেন্ডার হ্যানেস ডেলক্রোয়া। সেক্ষেত্রে বাস পার্কিং বা রক্ষণাত্মক কৌশলের সঙ্গে গতিময় কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে চমকে দেওয়ার চেষ্টা থাকবে ক্যারিবিয়ান প্রতিনিধিদের। সি গ্রুপে 3 পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ড, মরক্কোর সমান 1 পয়েন্ট ব্রাজিলের, তলানিতে হাইতি। র্যাঙ্কিংয়েও সেলেসাওদের চেয়ে 81 ধাপ পিছিয়ে ক্যারিবিয়ান দেশটি। সবশেষ 1978 বিশ্বকাপে নিজেদের প্রথম 2 ম্যাচে জয়বঞ্চিত ছিল ব্রাজিল। এবার সে সংখ্যা কিছুটা কম। হাইতির বিপক্ষে কখনোই হারেনি সেলেসাওরা। 7-1 গোলের জয়জামান আছে, 6-0 ব্যবধানের জয়ও আছে। তবে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে। বিপরীতে নকআউট স্টেজে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই হাইতির সামনে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র। এদিকে ম্যাচ ভেন্যু ফিলাডেলফিয়ায় পৌঁছেছে ব্রাজিল টিম। হোটেলের বাইরে হাজার হাজার সমর্থকদের ভিড়। সেলফি বন্দী হন রাফিনিয়া, মার্কুইনেসরা। তবে শহরের আলোচিত রকি মূর্তিকে নিয়ে স্থানীয়দের কুসংস্কারের ব্যাপারে বেশ সতর্ক সেলেসাওরা, কারণ চলতি বিশ্বকাপে ওই ভাস্কর্যের জার্সি পরানোর পর আইভরি কোস্টের কাছে হেরেছিল ইকুয়েডর। হাইতির বিপক্ষে ম্যাচের বাকি কিছু ঘন্টা মাঠে নামার অপেক্ষায় সেলেসাওরা। তার একদিন আগে ম্যাচ ভেন্যুর শহর ফিলাডেলফিয়ায় এসে পৌঁছায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টিম হোটেলের বাইরে হাজার হাজার সমর্থক ভিড় করেন প্রিয় তারকাদের দেখতে। জার্সি গায়ে পতাকা হাতে ব্যান্ডের তালে তালে নেচে গেয়ে আনন্দ করতে থাকেন ভক্তরা। টিম বাস আসতেই উপস্থিত ভক্তদের ভিডিওতে বন্দী ব্রাজিল দল। চারিপাশে ছেয়ে যায় হলুদ রঙে। বাস থেকে নেমে সমর্থকদের হাত নেড়ে সাড়া দেন ফুটবলাররা। মার্কুইনোস, রাফিনিয়ারা সেলফি বন্দী হন ভক্তদের সাথে। ফিলাডেলফিয়া জুড়ে এখন ব্রাজিলিয়ানদের আধিপত্য। তবে দেশটির সমর্থকরা সতর্ক আলোচিত রকি মূর্তি নিয়েও। প্রায় 10 ফুট উচ্চতা আর 1300 পাউন্ডের ব্রোঞ্জের কাল্পনিক এক বক্সারের এই মূর্তিকে অনেকেই ভাবছেন অপয়া হিসেবে। স্থানীয়দের বিশ্বাস, ফিলাডেলফিয়ার বিখ্যাত রকি মূর্তিটি যদি কোনো সফরকারী দল জার্সি বা পতাকা দিয়ে সাজায়, তবে শেষ পর্যন্ত ম্যাচে সেই দলই পরাজিত হয়। ইকুয়েডরের সমর্থকরা রকি মূর্তিকে দলের জার্সি পরানোর সাথে সাথে পতাকা দিয়েও সাজিয়েছিল। ফলাফলে দেখা যায় আইভরি কোস্টের কাছে 1-0 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। ইকুয়েডরের এমন ঘটনার পর নড়ে চড়ে বসেছে ব্রাজিল সমর্থকরা। দেশটির গ্রিন অ্যান্ড ইয়েলো মুভমেন্ট নামক সমর্থক গোষ্ঠী ইনস্টাগ্রামে সতর্কবার্তা জারি করে লিখেছে, রকি মূর্তিকে ব্রাজিলের জার্সি পরানো নিষেধ। এমনকি এই ঘটনার পর অন্যান্য দলের সমর্থকরাও এই মূর্তি থেকে দূরে থাকাই মঙ্গল মনে করছেন। তবে রকি মূর্তিকে নিয়ে এই কুসংস্কার কাটুক না কাটুক, মাঠে ব্রাজিলের জয় দেখতেই মুখিয়ে এখন সেলেসাও সমর্থকরা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ওয়ার্ল্ড কাপে গ্রুপ ডির ম্যাচে আজ দিবাগত রাতে মাঠে নামছে আমেরিকা এবং অস্ট্রেলিয়া। রাতে 1টায় মুখোমুখি হবে এই দুই দল। উভয়ে নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে বিশ্বকাপে। এই ম্যাচে জয়ী দল কোয়ালিফাই করবে রাউন্ড অফ 32-তে। প্রথম ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারায় যুক্তরাষ্ট্র, অপরদিকে তুরস্ককে 2-0 গোলে হারায় অস্ট্রেলিয়া। এদিকে একই গ্রুপে কাল সকাল 9টায় টার্কির এগেনস্টে নামবে প্যারাগুয়ে। দুই দলের নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। এই ম্যাচে হেরে যাওয়া দল ছিটকে যাবে গ্রুপ পর্ব থেকে। আলজেরিয়ার এগেনস্টে মেসির জাদুকরি খেলা দেখে যখন আপনি মুগ্ধ, ঠিক তখনই মেসির মনে বয়ে চলেছিল তীব্র ঝড়। কিন্তু খুনাক্ষরেও বুঝতে দেননি ক্যারিয়ারের রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা মেসি মাঠের চেয়েও বড় লড়াই করছেন বাবার অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবের বিরুদ্ধে। সেটা কি জেনে নেব প্রতিবেদনে। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই এই মেসি হয়ে ওঠেন নেতা, যার প্রতিটি নিশানাবাজি হতে হবে নির্ভুল। যেই নেতা আলজেরিয়া ম্যাচের পর কানসাসে প্রথম অনুশীলনে অনশট টার্গেট মিস হওয়ায় 38 বছর বয়সেও ক্ষিপ্ত হন।
মেসির এই কাঁধে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ভার। মেসি কারো বাবা, আবার কারো তো সন্তান, পরিবারের দায়িত্ব নিতে হয়। বিশ্বকাপ চলার মাঝেই ছড়িয়ে দেয়া হয়েছে বাবা হোর্হে মেসির ভুয়া মৃত্যুর খবর। সঙ্গে সমালোচকদের নানা মন্তব্য মাথায় নিয়েই তো মেসির অমন হ্যাটট্রিক। নেতা, পিতা, সন্তান, 3 ভূমিকাতেই মেসির প্রশংসায় মাঠে অনুশীলন কভার করতে আসা সাংবাদিকরা। আজকের দিনটা সত্যিই ভিন্ন ছিল। মেসির বাবার মৃত্যুর একটা ফেক নিউজ ছড়ানো হয়েছিল, যা অত্যন্ত সংবেদনশীল। তবে সৌভাগ্যবশত তা সত্য নয়। পরিবার পরিষ্কার করেছে যে তিনি সুস্থতার পথে, কিন্তু এই ধরনের গুঞ্জন দলের স্বাভাবিক মনোযোগে কিছুটা হলেও চির ধরায়। বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলছেন লিও, কিন্তু সবুজ গালিচার আলো ঝলমলে দুনিয়ার পেছনে এক লড়াকু ছেলের মনের ভেতর এখন বইছে তীব্র ঝড়। বুঝতে দেননি কাউকে। বাবার জন্য অশ্রুসিক্ত নয়নে মাঠে প্রার্থনা করেছেন। কাছ থেকে দেখেছেন অনেক ক্রীড়া সাংবাদিক। এই মানসিক চাপের মাঝেই আলজেরিয়ার বিপক্ষে গোল করে কান্নায় ভেঙে পড়েছিলেন এলেমটেন। ম্যাচ শেষে স্বীকারও করেছিলেন অশ্রু ঝরার কারণ ফুটবল নয়, বরং পারিবারিক সংকট। কিংবদন্তি হলেও দিন শেষে তিনিও তো একজন মানুষ, একজন সন্তান। মাঠে মেসি যখনই পা রাখেন, ক্যামেরার লেন্সগুলো যেন বুভুক্ষের মতো তাড়া করে ফেরে। কিন্তু কানসাস সিটির এই রোদ ঝলমলে সকালে লিওনেল মেসির অবয়বে জাদুকরের চেয়েও বেশি স্পষ্ট এক চিন্তিত সন্তানের মুখ। বাবার এমন অসুস্থতায় যে কেউ ভেঙে পড়তে পারে, মেসিও ব্যতিক্রম নন। তবে আর্জেন্টিনার পুরো দল ওকে আগলে রাখছে, মানসিক শক্তি যোগাচ্ছে। এই কঠিন সময়ে আমরা সবাই হোর্হে মেসির দ্রুত আরোগ্য কামনা করি। সব বিতর্ক আর শঙ্কাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আগামী সোমবার টেক্সাসে অস্ট্রিয়ার মুখোমুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বিশ্বজুড়ে কোটি ভক্তের এখন একটাই প্রার্থনা, মেসির বাপায়ের জাদুর মতোই অক্ষুণ্ণ থাকুক তার বাবার জীবন যুদ্ধের জয়ও। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্বাগত জানাচ্ছে প্রস্তুত ডালাসের AT&T স্টেডিয়াম। 22 জুন প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, যেখানে অস্ট্রিয়ার বিপক্ষে খেলবে আলবিসেলেস্তারা। এমনকি গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে এই মাঠে খেলবেন বর্তমান চ্যাম্পিয়নরা। ছাদ ঢাকা স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা প্রায় 1 লক্ষ। ডালাস থেকে বিস্তারিত জানাচ্ছেন মুজদেবিন তারেক। ডালাসের AT&T স্টেডিয়াম এবারের বিশ্বকাপের অন্যতম সুন্দর একটি ভেন্যু, আর এই মাঠেই 22 জুন আর্জেন্টিনা এবং অস্ট্রিয়া ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে স্টেডিয়ামের ঠিক বাইরে দাঁড়িয়ে আছে। এখন সময় স্থানীয় সময়, যুক্তরাষ্ট্রের সময় সন্ধ্যা বা বিকেল 5টা, আর এখনকার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। আর আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর 12টায়। যদিও এটি ছাদ ঢাকা স্টেডিয়াম, ফুটবলার বা সমর্থকদের জন্য খুব একটা ভোগান্তি হবে না, কিন্তু ম্যাচের আগে এবং পরে এখানে যারা সমর্থক, যারা দর্শক ম্যাচ দেখতে আসবেন তাদের জন্য কিন্তু ব্যাপক ভোগান্তি অপেক্ষা করছে। এই স্টেডিয়ামের আদ্যপান্ত জানাবো আজকের প্রতিবেদনে। অস্ট্রিয়ার পর জর্ডানের বিপক্ষেও এই মাঠেই লড়বে আর্জেন্টিনা। বিশ্বকাপে গ্রুপ পর্বের 5টি, রাউন্ড অফ 32 2টি, রাউন্ড অফ 16 ও সেমিফাইনালের 1টি করে ম্যাচ সহ মোট 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে ডালাস স্টেডিয়ামে, যা এবারের বিশ্বকাপে একক ভেন্যু হিসেবে সর্বোচ্চ। NFL বা আমেরিকান ফুটবলের অন্যতম জনপ্রিয় দল ডালাস কাউবয়েজের হোম গ্রাউন্ড এটি। $1.3 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামে একসাথে প্রায় 1 লাখ মানুষ বসে খেলা দেখতে পারেন। স্টেডিয়ামের মাঝখানে স্থাপিত প্রায় 175 ফুট চওড়া জায়ান্ট স্ক্রিন দেবে গ্যালারির যে কোনো প্রান্ত থেকে প্রতিটি মুহূর্তের নিখুঁত রোমাঞ্চ। যুক্তরাষ্ট্রের উষ্ণতম শহরগুলোর মধ্যে অন্যতম এই ডালাস। গরমের তীব্রতা থেকে স্বস্তি দিতে পুরো স্টেডিয়াম ঢাকা হয়েছে ছাদ দিয়ে, যা পুরোপুরি বন্ধ ও খুলতে সময় নেয় মাত্র 12 মিনিট। তবে এখানে শুধু ফুটবলই হয় না, সুপার বোল, কলেজ বাস্কেটবল, বিশ্বমানের বক্সিং ম্যাচও অনুষ্ঠিত হয় এই ডালাস স্টেডিয়ামে। পাশেই বেসবল মাঠ, গ্লোব লাইফ ফিল্ড, যা টেক্সাস রেঞ্জার্সের হোম ভেন্যু। সব মিলিয়ে দারুণ এক স্পোর্টস সিটি ডালাস। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু স্পোর্টস লাইভ। আপনারা স্পোর্টস লাইভ দেখছেন। অস্ট্রেলিয়া বাংলাদেশ T20 সিরিজের প্রসঙ্গ। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 7 রানে হারিয়ে সিরিজে নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। 197 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ 189 রানে থেমে যায়।
ঠিক আর কতবার তীরে এসে তরি ডুবলে নোঙর করবে বাংলাদেশের জাহাজ? আশা জাগিয়েও পা হরকানো যেন টাইগারদের রন্ধ্রে রন্ধ্রে। 8 উইকেট হাতে রেখে শেষ 10 ওভারে লাগতো 94, সেখানে বাংলাদেশ থেমেছে 7 রান দূরে। অস্ট্রেলিয়ার দেয়া 197 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু এনে দেন 2 ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান। 2 ওভারেই দুজনে তোলেন 33 রান। 4 ওভারে তামিমের উইকেট হারিয়ে 48। 15 বলে 30 রানে বাঁহাতি তামিম ফেরেন ম্যাট ট্রেনশোর বলে তার হাতেই ক্যাচ দিয়ে। দারুণ শুরু পেয়েছিলেন সৌম্য সরকারও। 3-এ নামা সৌম্যের আশার প্রদীপও নিভেছে দ্রুতই। 9 বলে 15 রান করে অ্যাডাম জাম্পার বলে আউট সৌম্য। 4-এ নেমে দারুণ শুরু পারভেজ হোসেন ইমনেরও। অন্য প্রান্তে তখনও অবিচল সাইফ। 12 ওভারে 2 উইকেটে টাইগারদের রান 122। ছন্দপতনের শুরুটাও সেখানেই। 13তম ওভারে অ্যারন হার্ডির অফ কাটারে মিচেল মার্শের দারুণ ক্যাচে আউট। 22 বলে 36 রান করা পারভেজ হোসেন ইমন। দারুণ ক্যাচ নিয়েছেন মার্শ। 3 বল পর বাঁহাতি স্পিনার জোয়েল ডেভিসের বলে আউট। 33 বলে 42 রান করা অন্য সেট ব্যাটার সাইফও। 7 ওভারে 65 থেকে মুহূর্তেই ম্যাচ নেমে আসে 3 ওভারে 42 রানের সমীকরণে। ওখানেই মূলত ম্যাচ হেরে যায় বাংলাদেশ। 8 বলে 7 রান করেন শামীম পাটোয়ারি। 11 বলে আব্দুল গাফফার সাকলাইনের ব্যাটে 13। 22 বলে 35 করা তাওহিদ হৃদয় প্রথম 16 বলে করেছিলেন 17 রান। শেষ ওভারে 23 রানের সমীকরণ থেকে হৃদয়ের দল ছিল 7 রান দূরে। ফলে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে 5 উইকেট হারিয়ে 196 রান করে অস্ট্রেলিয়া। 52 বলে 89 রান করে অপরাজিত থাকেন রেনশ। 26 বলে 45 রান এসেছে টিম ডেভিডের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ ছাড়া সবাই ছিলেন খরুচে। 4 ওভারে 27 রান দিয়ে নাসুম নিয়েছেন 2 উইকেট। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।